প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। ধন্যবাদ রেজানুর সাহেব, আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, সরকারি দেনা পরিশোধে চাপ আরও বাড়ছে, মোদি প্রধানমন্ত্রী থাকছেন কিনা জানা যাবে আজ, অবশেষে টি-20-তে ইংল্যান্ড স্কটল্যান্ড। সমকাল, কর্মী পাঠায় অন্যরা, শত কোটি কামায় এমপিরা, খাদ্যপণ্যে 10% উপরেই মূল্যস্ফীতি, কর ভ্যাটের চাপ আরও বাড়বে। দৈনিক যুগান্তর, হাজির হচ্ছেন না দুদকে, ধরাছোঁয়ার বাইরে বেনজির পরিবার, জটিল প্রেক্ষাপটে আসছে এবারের বাজেট। কালের কণ্ঠের শিরোনাম, বেনজিরের জাদুর কাঠির এত তেজ, সাব্বির বেনজির স্যারের লোক, টাকা চাইবি না, মেড ইন বাংলাদেশ পণ্যে সুরক্ষা থাকছে। দৈনিক ইত্তেফাক, স্বামী স্ত্রী পরিচয়ে ফ্ল্যাটে ওঠেন শাহীন শিলাস্তি রহমানের জবানবন্দি, আবারও বিজেপি জোট নাকি বিরোধী ইন্ডিয়া। বাংলাদেশ প্রতিদিন, মোদির হ্যাট্রিক না অন্য কেউ, কালো টাকার পাহাড়, শিলাস্তির জবানবন্দি, পুলিশ ফিরছে সিয়ামকে ছাড়াই। মানব জমিন, স্পেনে সেকেন্ড হোম, তুরস্কে নাগরিকত্ব বেনজিরের। যায় দিনের শিরোনাম, উচ্চ মূল্যস্ফীতিতে অসহায় মানুষ, ঈদের ছুটির পর 9টা 5টায় ফিরছে সরকারি অফিস। দেশ রূপান্তর ভুল হয়ে রেলওয়ের উপর একটি প্রতিবেদন। কালবেলা শিরোনাম, জনতা ব্যাংকের 69,000 কোটি টাকা 19 প্রতিষ্ঠানে, মোদি তৃতীয়বার নাকি বিরোধীদের চমক। আজকের পত্রিকা, দেশ জুড়ে তার জমিদারি, বেনজিরের চিকিৎসকের নামে 250 বিঘা জমি। দৈনিক বাংলা, আসছে 8 লাখ কোটি টাকার বাজেট, থাকছে মানুষকে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি। খবরের কাগজ, ব্যয় সংকোচনের বাজেট, IMF এর চাপ ঠেকাতে ব্যবসায়ীদের দৌড়ঝাঁপ, ফেঁসে যাচ্ছেন বেনজিরের অপকর্মের সহযোগীরা। প্রতিদিনের বাংলাদেশ, আতঙ্কে দক্ষিণের জনপ্রতিনিধিরা। দৈনিক জনকণ্ঠ, সব ক্ষেত্রেই বাড়ছে কর, বাজেটে থাকছে 5,41,000 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য, কার দখলে যাবে দিল্লির মসনদ। আপনি শিরোনাম শুনলেন। আজকে সারা পৃথিবী জুড়ে এখন চোখ থাকবে ভারতের নির্বাচনে কারা জিতলেন, মোদির হ্যাট্রিক নাকি অন্য কেউ, আবারও বিজেপির জোট নাকি বিরোধী ইন্ডিয়া। বুথ ফেরত জরিপে বিজেপি, কিন্তু আশাবাদী বিরোধীরা। আসলে ধন্যবাদ আবারও রেজানুর আপনাকে। বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত, আমাদের অন্যতম প্রতিবেশী, এবং আমাদের মুক্তিযুদ্ধে ভারতের যে ভূমিকা সরকার এবং জনগণের, এটি আমরা কখনোই ভোলার প্রশ্নই ওঠে না। আমরা কৃতজ্ঞতার সাথেই স্মরণ করি, শ্রদ্ধার সাথেই স্মরণ করি। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে স্বাধীন বাংলাদেশ হলো, সেই স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধে তাদের সৈনিকরাও কিন্তু প্রাণ দিয়েছেন বহু। সুতরাং সেই ভারত আমাদের আলাদা একটা সম্পর্ক আছে, এবং সারা দুনিয়ার চোখ, আপনি যথার্থ বলেছেন, থাকবে এই কারণে যে মোদি দ্বিতীয় মেয়াদ, যদি তৃতীয় মেয়াদে সরকার গঠন করেন, তাহলে জওহরলাল নেহরুই ছিলেন তৃতীয়বার। এরপর আর ভারতের কেউ দ্বিতীয়বার পর্যন্ত ছিলেন, তৃতীয়বার হয়নি। তো সেই দিক থেকে একটা তো ওই যে ভোট নির্বাচনের পরে বুথ পোল, যেটা বললেন, সেই বুথ ফেরত, সেই জরিপে দেখা গেছে, এবং মোদি সাহেব আগেও বলেছেন যে 400-র উপরে পেয়ে যাবেন। কিন্তু বিরোধী জোট, যেটা কংগ্রেসের নেতৃত্বাধীন সবাই, ইন্ডিয়া, তারা বলেছেন যে 295 তারা পাবেন। তাহলে 273, 543 আসনের লোকসভার, সেখানে 273 পালেই সরকার গঠন করা যায়। এখন আমাদের দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে, দুপুরের পরে বোঝা যাবে। তো প্রশ্নটা হচ্ছে যে আমাদের যেই সরকারই থাক, সরকারের সাথে তো বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো। মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত এ মাসের শেষের দিকে বা আগামী মাসের
প্রথমেই ভারত সফরে যাবেন তাদের সরকার গঠন করার পরে। আমাদের মানে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা যে সরকারই থাক না কেন স্বাগত জানাবো, এই কারণে যে আমাদের তো আমাদের প্রতিবেশী, আমাদের সাথে সম্পর্ক ভারতের, সম্পর্ক ভারতীয় জনগণের সাথে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েকদিন ধরে এই যে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে যে ঘটনাটা ঘটলো, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এতগুলো মানুষ, অসহায় মানুষ নিঃশেষ হয়ে গেল, তারপরে আমরা আসলে রাষ্ট্র থেকে শুরু করে কোন পক্ষ আমরা কি করলাম, একজন মানুষের মৃত্যুও হয়েছে। আজকের পত্রিকায় যেটা সমকালে শিরোনাম হয়েছে, কর্মী পাঠায় অন্যরা, শত কোটি টাকা কামায় এমপিরা। এখানে ছোট্ট করে যদি ইন্ট্রোটা আপনাকে শোনাই, মালয়েশিয়ার কর্মী পাঠানোর সিন্ডিকেটের নাম লিখিয়ে শত শত কোটি টাকার ব্যবসা করছে কয়েকজন এমপির এক রিক্রুটিং এজেন্সি। এখন এখানে যেই জিনিসটা দাঁড়াচ্ছে, মালয়েশিয়া না শুধু, সব জায়গায়। মালয়েশিয়া তো এর আগেও ধরেন লোক নেওয়া বন্ধ করা হয়েছিল 2009-এর আগের কথা আমি বলছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 2009 সালে 8-এর নির্বাচনে 9 সালে সরকার যখন গঠন করলেন, তখন কিন্তু এটা আবার পুনরুদ্ধার করলেন দীর্ঘ আলাপ আলোচনার মাধ্যমে, আবারও বন্ধ হয়। মালয়েশিয়া আমাদের অনেক লোক কিন্তু সেখানে কাজ করেন, তাই না? এখন সরকার একটা নির্ধারিত ফিও করে দিয়েছেন। তারপরে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে এক একজনের 4 লাখ 5 লাখ টাকা করে সংগ্রহ করে দিতে হয়, বাড়িঘর জমি বিক্রি করে, ধার করে। সেই সব লোকজনগুলোর আমি লক্ষ্য করেছি পুরোটাই যে টিকিট যাদের নির্দিষ্ট একটা সময় দেওয়া ছিল 31 মে পর্যন্ত, মে মাসের শেষ দিন পর্যন্ত যারা যেতে পারবে, কিন্তু তাদের সবারই সমস্ত কাগজপত্র ছিল, শুধুমাত্র টিকিটটা ছিল না। এবং এমনও খবর মানে দেখা গেছে যে তারা যখন যেই রিক্রুটিং এজেন্টের মাধ্যমে যাচ্ছে, তাদেরকে যখন বলে পাসপোর্ট নিয়ে গেছে, টিকিট আর দেয় না, বলে টিকিটে আর ফোনও ধরে না। সেই অফিসে যাওয়ার পরে বলে যে হবে, সবই হবে। এই করে যেটা যে অমানবিক কাজটা হলো, মানুষগুলো আমাদের 30,000 ছেলে, মানে যাই হোক একজন মারাও গেল, যেটি আপনি বললেন। এটি যারা এর সাথে জড়িত তারা যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করত, ওদেরকে না পাঠাতে পারলে ঠিক আছে, ওদের তো সমস্ত কিছু ঠিকঠাক করার দরকার কি। ওরা তো বলেছে যে ওই সময়ের পর্যন্ত টিকিট থাকলে কিন্তু বাংলাদেশ বিমান, আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই, তারা কিন্তু একাধিক ফ্লাইটের ব্যবস্থা করেছে যাতে কেউ বাদ না পড়ে। এখন টিকিট যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যে এজেন্ট তারা, আর এর মধ্যে যদি থাকে আরও সিন্ডিকেট সেখানে, তাহলে তাদের মানবিক মূল্যবোধ কোথায় আমাদের যাচ্ছে? মূল্যবোধের কথা তো বললেন, কিন্তু এই যে টাকা এই যে লোপাট করে নিল, এইটার যদি আসলে গরিব মানুষের টাকাটা আপনি নিয়ে নিচ্ছে, তা বিন্দুমাত্রই না যে ওরা পাঠানোর পরে যদি ও টাকাটা, তাহলে একটা কথা হলো, এরপরেও সেই টাকা উপার্জন করতে, তাই না, ধার দেনা নিয়েছে, সুদে ঋণ নিয়েছে, তা কিভাবে শোধ করবে? তারপরে ওখানে যাওয়ার পরেও যে খুব বেশি, খুব দ্রুত গতিতে গেলেই যে একেবারে হবে না, বহু ছেলেরা যায়, যারা কাজ করে অনেকদিন কাজ করার পরে কিন্তু টাকাটা শোধ করে, তারপরে একটা কর্মসংস্থানের ব্যবস্থা। এক্ষেত্রে যেটি আমি বলি, আমার ব্যক্তিগত অভিমত, আপনি পারা যাবে না তা না। আমাদের মানে কৃষি, আপনি দেখেন অর্থনৈতিক এই মানে চাপের মধ্যেও মানে যথেষ্ট, মানে গ্রামীণ অর্থনীতির দিকে যদি আপনি তাকান, নিশ্চয়ই আপনি মাঝে মধ্যে যানও এলাকায়, আমরা যাই, সেখানে কিন্তু ভালো আছে। এইসব ছেলেপুলে যারা খালি চাকরি করতে হবে, বিদেশে যেতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও বলেছেন যে তোমরা চাকরি দেওয়ার চেষ্টা করো, এবং মানে এটা পারা যায় না তা না, কিন্তু আপনি অনেক নজির আছে। অনেকে একেবারে চাকরি করতেন, সেই চাকরি ছেড়ে দিয়ে সে নিজে আবার অসংখ্য চাকরি দিয়েছেন, এই ধরনের আছে। এই উদ্যোগটা নেওয়া যে আমার চাকরি করেই খেতে হবে, এই জায়গাটা তরুণ ছেলে মেয়ে, এইটা তো আপনি বললেন যে একটা হতে পারে, কিন্তু যেটা হয়েছে সেটা আমি বারবার বলছি যে এই এত বড় অমানবিক কাজ মানে যারাই করেন তারা গর্হিত কাজ করেছেন, অন্যায় করেছেন। কারণ এমন না যে ওরা বিত্তবান, তাদের থেকে টাকাটা নিয়ে নিলেন। মানে গরিব মানুষ, তারা অসহায় মানুষ, চাকরির জন্য যাচ্ছেন, বাই করবেন, তাদের টাকাটা আপনারা তাদের ব্যবস্থাও করতে পারলেন না, ওরা যেতেও পারলো না। এই জায়গায় আপনি কি বলবেন? আপনার সামাজিকভাবে আমরা সবাই দায়ী তো অবশ্যই যাই। এই যে অনাচার, অনিয়ম এর কথা আমরা উল্লেখ করলাম, গত কয়েকদিন ধরে
গতকালও আমি এই আলোচনাটা করেছি। গত কয়েকদিন ধরে আমাদের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাবেক, তার থেকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আজকে কেন আলোচনাটা করতে চাই আবারও, যে একটি পত্রিকা, আজকের পত্রিকা, এই পত্রিকাটির শিরোনামটা যদি আপনি দেখেন, এখানে বাংলাদেশের পুরোপুরি একটা ম্যাপ দিয়ে দেওয়া হয়েছে এবং কোন জায়গায় তার জমি নাই। ঠাকুরগাঁয়ে 50 বিঘা, নীলফামারীতে 50 বিঘা, কিশোরগঞ্জে 100 বিঘা, 200 বিঘা, অমুক জায়গায় তমুক জায়গায়, এইভাবে ভর্তি। তো একটা মানুষের কত কি লাগে? এই কথাটা যেটা আপনি বললেন, এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি বারবার বলি কেন, তিনি কিন্তু মানে ভিশনারি, অর্থাৎ মানে মানুষ যখন স্বপ্ন দেখতে ভুলে গেছিল এই জাতি, সামরিক শাসনের জাতাকলে বঙ্গবন্ধুকে হত্যার, সপরিবার হত্যার পর তিনি দেশে ফিরে কিন্তু এই জাতিটাকে দুটি জিনিস দিয়েছেন আমার বিবেচনায়, যেটি আমার মনে হয় যে স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল জাতি, সেই জাতিকে স্বপ্ন দেখাতে শিখিয়েছেন, নতুন করে স্বপ্ন দেখতে দেখানো না, বাস্তবায়ন। আমি সেটাই বলছি, আবার কিভাবে বাস্তবায়ন করতে হবে স্বপ্নকে সেটাও দেখিয়েছেন। বারবার বলেছেন একটি মানুষের কত দরকার, কি লাগে। এই যে আপনার সমস্ত জায়গায় জমি জায়গা, কোন মানুষের তো নিশ্চয়তা নাই, যে ধর্ম বিশ্বাসী আমরা বিশ্বাস হই না কেন, এখানে হেডলাইন করা হয়েছে দেশ জুড়ে তার জমিদারি। আচ্ছা, পুরো দেশটাও যদি তার দেয়, তার কি লাভ হবে? এটা বাতিক ছাড়া আপনি কি বলবেন? মানে কোনোভাবেই সংজ্ঞায়িত করা যায় না। যে কথাটা আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী মানে আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়, না শুধু এই পাক ভারত উপমহাদেশে না, বিশ্বের মধ্যে। আমি ভারতের একটি ঘটনা আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম যে কি পরিমাণ জনপ্রিয় তিনি। হ্যাঁ, বলে শেখ হাসিনা তার কি দুইটা গুণ, যে তার হলো অনেক বড় সাহস, মানুষের জন্য দরদ, এবং সেই দরদ দিয়ে দেশটা শাসন করতে চান। ছোট ছোট ঘটনাগুলোই তো মানে প্রশ্নবিদ্ধ করছে না, প্রশ্নবিদ্ধ করছে। কিন্তু এখন এই যে আমরা যদি এখন ভালো না হই, আপনি যত মানে নেতা যত ভালোই হোক না কেন, মানুষ আমরা যদি ভালো না হই, তাহলে আপনি উদ্ধারটা পাবেন। নেতাকে তো ভালো হইতে হবে, নেতা তো অবশ্যই না, মানুষ ভালো, নেতা তো ভালো আছেন, কিন্তু আমরা যদি সেই সাথে না ডুগডুগি বাজায়, আমরা যত পারি খারাপ কাজ করি। বললেন যে আমরা যদি সচেতন না হই তাহলে আপনি বলবেন যাবোটা কোথায়। অনেক ধন্যবাদ আপনাকে। দৈনিক দেশ রূপান্তর আজকে একটি রিপোর্ট করেছে। আমি প্রথমে ভুলওয়ে শব্দটা দেখার পরে আমি ভাবলাম যে ভুলওয়েটা কি, পরে দেখলাম যে রেলওয়ে, মানে রেলওয়েটাকে ভুলওয়ে বলা হচ্ছে। এবং এখানে যেটা অনেকগুলো প্রশ্ন রেখেছে তারা, লোকসানে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, গলার কাটা রাজনৈতিক বিবেচনার প্রকল্প, অথচ হয়েছে সর্বোচ্চ বিনিয়োগ এই খাতে, আয় বাড়তে পারে 3 ম্যাজিকে। ম্যাজিকটাকে আমি পড়ে শুনিনি। অনিয়ম কমিয়ে লাভজনক করব রেলমন্ত্রী বলেছেন। এটা তো সত্য, পৃথিবীর দেশে দেশে একমাত্র সাশ্রয়ী বাহন কিন্তু রেল, আমাদের দেশেও তাই। কিন্তু এখন যে এই যে অবস্থাটা চলছে, কখনো কখনো যেমন কক্সবাজারের একটি রেল গাড়ি যাওয়া আসা নিয়ে আবার আলোচনা হলো, বাস মালিকরা এটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। তো সবকিছু মিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা রেলকে, রেল আপনি যেটা বলেছেন, সারা দুনিয়ায় এবং উন্নত বিশ্বে যেটা বিমান ভাড়া এবং রেল ভাড়ার মধ্যে খুব একটা পার্থক্য থাকে না, কারণ রেল হচ্ছে দ্রুত গতিতে, এবং আমাদের দেশে সবচেয়ে সে একসাথে অনেক যাত্রী বহন করা যেমন, এবং মালামাল পরিবহনের জন্য, তাই না, আপনার 10টা 20টা ট্রাকে যা সম্ভব না একটা ট্রেনে আপনি নিয়ে যেতে পারেন একেবারে। সেই জায়গাটা আমাদের আরো যারাই দায়িত্বে আছেন, মন্ত্রী থেকে শুরু করে মন্ত্রণালয়, সবারই দৃষ্টি দেওয়া উচিত। আর ওই যে আপনি বলছেন যে বাস মালিকদের একটা থাকবে, বাস যারা পরিচালনা করেন, যে রেল যাতে না চলে তাহলে আমার বাস চলবে। হ্যাঁ, এই ধরনের মানে খারাপ চিন্তাগুলো না করাই ভালো। তারপর এমনি রেল যদি ভালো চলে, বললেন যে খারাপ চিন্তা না করাই ভালো, কিন্তু এই ব্যবসায়ীরা, যারা ব্যবসায়ী, বিশেষ সিন্ডিকেট যারা, তারা তো এই কাজটি নির্বিঘ্নে, নির্দ্বিধায় এবং সাহস করে করে। এই সাহসটা বন্ধ করাইতে হবে যাদের দায়িত্ব তাদের, এবং তাদের কাছে যদি ওই অবস্থা থাকে তখন অসাহত হওয়া যাবে না। আমাদেরকে আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত রেখে যেতে হবে, ভালো দৃষ্টান্ত, ভালো কাজের দৃষ্টান্ত, ভালো পথ দেখানোর দৃষ্টান্ত, তাই না? তা নাহলে মানে আমরা তো আগামী প্রজন্মের পরে প্রজন্ম, তাই না, দেশটা তো থাকবে, দেশটা তো আমাদের সবার, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। সুতরাং রেলের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই যেখানে যেখানে যেই সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সমাধান কারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা, তাই না? সেই শাস্তি সব জায়গায় যে একে মৃত্যুদণ্ড হতে হবে তা তো না, যাবজ্জীবন হবে না। আমার কথা হচ্ছে শাস্তির প্রক্রিয়া এনে, অর্থাৎ আমি সেই কথা বলছি যে যার যেই কাজের জন্য, তাহলে হয় কি
শাস্তির আওতায় যদি আপনি আনা যায়, তাহলে কিন্তু এই অপরাধগুলো কমবে। অপরাধ মানে শাস্তি দেওয়া হয় কেন? যাতে একই ধরনের অপরাধগুলো আর কেউ না করেন, তাই তো? তাহলে তো শাস্তির দরকার ছিল না। আপনার শক্তি আছে, আপনি করলেন অপরাধ, আমার শক্তি আছে করলাম। এখন আপনি প্রসঙ্গক্রমে যেহেতু শাস্তির কথা বললেন, সাধারণ মানুষের মধ্যে আলোচনাটা এরকমের যে বেনজির সাহেবকে নিয়ে যদি এত কথাবার্তা আলোচনা হলো, তা তিনি বিদেশ চলে গেলেন, তো বিদেশ থেকে আর কি আসবেন, বা তার বিরুদ্ধে কি আসলে শাস্তি হবে? এখন যদি উনি বিদেশ চলে যেয়ে থাকেন, যেটি দেশে আছেন না বিদেশে আছেন এ তো কেউ জানছে না। আজকে 4 তারিখ, 6 তারিখ বিমানবন্দরের একটি উদ্ধৃতি দিয়েও বিভিন্ন পত্রিকায় যে তিনি 3 তারিখ দেশ ছেড়েছেন। আচ্ছা, ইমিগ্রেশনে তাহলে তো বোঝা যায় তাহলে উনি দেশে নেই। তাহলে 6 তারিখে তাকে ডাকা হয়েছে দুদক। 6-এর পরে আমরা বুঝতে পারবো যে তিনি দেশে আছেন না, তিনি আসেন কিনা। বিদেশে থাকলেও আসতে পারেন। ক্রিকেট দেখেন? ক্রিকেট দেখেন? হ্যাঁ, ক্রিকেট খেলা দেখেন? আচ্ছা, মানে কম। আচ্ছা, তারপরে মানে আমাদের দেশের ছেলেরা ভালো করুক এটা চাই, কিন্তু ওই যে যারা বিশেষজ্ঞ আপনারা খেলা বোঝার, তারা বলছেন যে আশা ভরসা করা যায় না। কিন্তু খালি হাতে ফিরলেও তারা বেশ কিছু টাকা পয়সা নিয়ে আসবে, এটি না। আমি যেটি হচ্ছে যে টাকা পয়সা কোত্থেকে নিয়ে আসবে, ওই যে পাবে টিম হিসাবে মানে হবে কত, এটা তো অর্জন না, এটা অর্জন না। আসলে খেলাটা মানে যে অবস্থা, খেলাটায় আমরা কিছু যেন অর্জন থাকে আমাদের, সেটা আমরা প্রত্যাশা করি। এটা আমাদের টিমটা ভালোই হয়েছে সবাই বলে, দেখা যাক কি দাঁড়ায়। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। অপরাধ, অনিয়ম, দুর্নীতি, এই নিয়ে অনেক আলোচনা হচ্ছে দেশে গত কয়েক সপ্তাহ ধরে। আমরা চাই দুর্নীতি মুক্ত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে। আমাদের প্রিয় খেলোয়াড়রা টি-20 বিশ্বকাপ খেলতে গেছে বিদেশে। আমরা আশা করি তারা অবশ্যই লড়াই করবে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।